গ্যাসীয় আদান প্রদান এক্সচেঞ্জ অফ গ্যাসেস এর আগের ভিডিওতে দুটো ভিডিও করা হয়েছে এবং ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেসের আগের অংশটা পড়ানো হয়েছে। তো এবার শুরু হলো গ্যাসীয় আদান প্রদান বা এক্সচেঞ্জ অফ গ্যাসেস বা সেকেন্ড পার্ট। তো শুরু করা যাক। বায়ুথলিগুলো হলো গ্যাসীয় আদান প্রদানের প্রাথমিক স্থান। বায়ুথলিগুলো বা অ্যালভেলাই যেগুলো আছে, উপক্রম শাখার পরে যে অ্যালভেলাগুলো আসছে পাতলা প্রাচীরযুক্ত রক্তচালক সমৃদ্ধ, সেই অ্যালভেলাইগুলি হলো গ্যাসীয় আদান প্রদানের প্রধান স্থান। আমরা দেখিয়েছিলাম যে গ্যাসীয় আদান প্রদানের প্রধান স্থানে হচ্ছে অ্যালভেলাই, আগেও পড়েছে, এবং তার সঙ্গে সমৃদ্ধ রক্তচালক, কিন্তু তার মধ্যে হবে অ্যালভেলাই প্রধান। রক্ত এবং কলাকোষের মধ্যেও গ্যাসীয় বিনিময় ঘটে। এই স্থানগুলোতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান মুখ্যত চাপ বা ঘনত্বের নতিমাত্রা নির্ভর সরল ব্যাপন প্রক্রিয়ায় ঘটে। তাছাড়া শুধুমাত্র যে অ্যালভেলা থেকে হয় তা না, অ্যালভেলা থেকে সেটা রক্তে যাবে, রক্ত থেকে সেটা কলাকোষের, রক্তের সঙ্গে কোষের আদান প্রদান হবে, এবং রক্তের সঙ্গে কোষের যে আদান প্রদানটা হয়ে থাকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের, সেটা চাপ এবং ঘনত্বের নতিমাত্রার উপর ভিত্তি করে হয়ে থাকে। চাপের পার্থক্য কতটা, এখানে চাপটা বেশি ওখানে চাপ কম, প্রেশার বা পার্সিয়াল প্রেশার যেটা বা ঘনত্ব, তার উপর ভিত্তি করে হয়ে থাকে। এবং সেটা ব্যাপন প্রক্রিয়া, সিম্পল ডিফিউশন, ব্যাপন প্রক্রিয়ায় যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের যাবে বা বেশি চাপ থেকে কম চাপের দিকে যাবে। ব্যাপন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী গ্যাসীয় বস্তুগুলোর দ্রাব্যতা এবং এর পাশাপাশি পদার্থসমূহের স্থূলত্ব হলো কিছু গুরুত্বপূর্ণ প্রভাবক যা ব্যাপনের হারকে প্রভাবিত করতে পারে। তো ব্যাপন প্রক্রিয়া এবং চাপের ও ঘনত্বের নতিমাত্রা এটা হচ্ছে সবচেয়ে বেসিক, যার উপর ভিত্তি করে হয়ে থাকে আদান প্রদানটা। কিন্তু তার সঙ্গে কিছু 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 জিনিস আছে যেগুলো প্রভাবিত করতে পারে, যেমন দ্রাব্যতা কতটা বেশি, যে অক্সিজেন বেশি দ্রাব্য না কার্বন ডাইঅক্সাইড বেশি দ্রাব্য, কোনটা বেশি দ্রবীভূত হচ্ছে, বা পদার্থ সমূহের স্থূলত্ব যে কোনটা বেশি পরিমাণে আছে, তার উপর ভিত্তি করেও এগুলো কিছুটা প্রভাব ফেলে, কিন্তু মেনলি হয়ে থাকে চাপের পার্থক্যের উপর ভিত্তি করেই। বায়ু মিশ্রণের একটি একক গ্যাস যে চাপ প্রদান করে তাকে ওই গ্যাসের আংশিক চাপ বলে, এবং অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপকে PO2 এবং PCO2 দ্বারা প্রকাশ করা হয়। তো আংশিক চাপ বসে তো ডাল্টনের সূত্র আছে, এমন আংশিক চাপ কি সেটা কেমিস্ট্রিতে পড়ানো আছে, যে অনেকগুলো গ্যাস আছে, প্রত্যেকেই চাপ দিচ্ছে, তো টোটাল চাপের মধ্যে একটা গ্যাস, হয়তো কোনো একটা জারের মধ্যে হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, আর্গন, অক্সিজেন, ফ্লোরিন, অক্সিজেন, তারপর সমস্ত গ্যাস একসাথে আছে, তো তার মধ্যে হয়তো বলা যায় হাইড্রোজেন কতটা চাপ দিচ্ছে একা, সবাই প্রত্যেকেই চাপ প্রয়োগ করছে, তার মধ্যে অক্সিজেন কতটা চাপ প্রয়োগ করছে, কার্বন ডাইঅক্সাইড কতটা চাপ করছে, যখন একটা গণ্য করবো যে যতগুলো অণু আছে, হাজার হাজার অণু আছে হাইড্রোজেনের, হাজার হাজার অক্সিজেনের, হাজার হাজার কার্বন ডাইঅক্সাইডের অণু আছে, তার মধ্যে অক্সিজেনের অণুগুলো কতগুলো চাপ দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইডগুলো বাদ, হাইড্রোজেন বাদ, তো সেটাই হচ্ছে কি অক্সিজেনের পার্সিয়াল প্রেশার, যে শুধুমাত্র অক্সিজেন কতটা চাপ দিচ্ছে বা শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড কতটা চাপ দিচ্ছে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পার্সিয়াল প্রেশার। এবং অক্সিজেন যে চাপ দেয় সেটা PO2 পার্সিয়াল প্রেশারকে, এবং কার্বন ডাইঅক্সাইডের পার্সিয়াল প্রেশারকে PCO2 দ্বারা ডিনোট করা হয়। বায়ুমণ্ডলের বায়ুতে এই দুটি গ্যাসের আংশিক চাপ এবং ব্যাপনের স্থান দুটিকে সারণী 17.1 ও 17.3-তে দেখানো হয়েছে। সারণীতে দেওয়া তথ্যগুলো স্পষ্টভাবে বায়ুথলি থেকে রক্তে এবং রক্ত থেকে কলাকোষে অক্সিজেনের ঘনত্বের নতিমাত্রা নির্দেশ করে। তো এখানে একটা চার্ট দেওয়া আছে এবং তারপর একটা ছবিও দেওয়া আছে। তো সেই চার্ট আর এই ছবি এই দুটোতে যে তাদের কোথায় পার্সিয়াল প্রেশার কতটা, অক্সিজেনের পার্সিয়াল প্রেশার কোথায় কতটা, কার্বন ডাইঅক্সাইডের পার্সিয়াল প্রেশার কোথায় কতটা, সেটা দেওয়া আছে। এবং এখান থেকে একটা আইডিয়া করা যেতে পারে যে হ্যাঁ, বেশি পার্সিয়াল প্রেশার থেকে কম পার্সিয়াল প্রেশারের দিকে যাবে, তাহলে কোথায় কতটা আছে সেটা একটা আইডিয়া করা যেতে পারে। তো এখানে কি আছে, যে প্রথমে আছে অক্সিজেন, শ্বসন বায়ু হচ্ছে অক্সিজেন, যেটা নিচ্ছি প্রশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে। তো বায়ুমণ্ডলে বায়ু হচ্ছে 159 মিলিমিটার SG, বায়ুমণ্ডলে অক্সিজেনের পার্সিয়াল প্রেশার হচ্ছে 159 মিলিমিটার SG। বায়ুথলি বা অ্যালভেওলাই হচ্ছে 104 মিলিমিটার SG। তার জন্য কি হয়, বায়ুমণ্ডল থেকে বায়ুতে আসে যেহেতু চাপ কম এখানে। এবার তারপরে রক্ত অক্সিজেনযুক্ত 95 মিলিমিটার SG, তাহলে বায়ুথলি থেকে সেটা রক্তে গেল 95 মিলিমিটার SG।
এবার রক্ত সেখান থেকে সেটা কি কোথায় যাবে, কলাকোষে যাবে। কলাকোষে 40 মিলিমিটার এসজি, 95 থেকে 40, তাহলে নিশ্চয়ই রক্ত থেকে কলাকোষ যাবে, যেহেতু এখানে প্রেশারটা কম আছে। এবং সেই কলাকোষের কাজ হয়ে সেখান থেকে কোথায় যাবে, যে অক্সিজেন হ্রাসপ্রাপ্ত, যেখানে অক্সিজেন নেই বা কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত, সেখানে চলে যাবে। তো এই যে অক্সিজেন হ্রাসপ্রাপ্ত বা এই যে এই অংশটা আছে, আর এই যে কলাকোষ, এই অংশ, এই দুটো অক্সিজেন হ্রাসপ্রাপ্ত বলতে কি কার্বন ডাইঅক্সাইড পূর্ণ, কার্বন ডাইঅক্সাইড বেশি আছে। কলাকোষেও রাসায়নিক বিক্রিয়া হওয়ার পরে কি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তো এই দুটো যে প্রেশারটা সেটা একই। অক্সিজেনের ক্ষেত্রে এখানেও 40, এখানেও 40, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এখানেও 45, এখানেও 45। তাহলে শ্বসন বায়ু কি প্রথমে বায়ুমণ্ডল থেকে বায়ুথলিতে গেল, বায়ুথলি থেকে সেখানে অক্সিজেনযুক্ত রক্তে গেল, আর অক্সিজেনযুক্ত রক্ত থেকে সেখানে কলাকোষে গেল, আর কলাকোষ থেকে সেটা যে কার্বন ডাইঅক্সাইড আছে সেখানে সে রক্তের সঙ্গে চলে গেল। দ্বিতীয় আছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে কত আছে, 0.3 মিলিমিটার এসজি। বায়ুথলিতে আছে কত, 40 মিলিমিটার এসজি। অক্সিজেন হ্রাসপ্রাপ্ত 45, অক্সিজেন রক্তযুক্ত যেখানে আছে সেটা 40, আর কলাকোষে 45। তো এটা উল্টো পথে যাবে। তো কলাকোষে 45 আছে, বা অক্সিজেন হ্রাসপ্রাপ্ত রক্ত বা কার্বন ডাইঅক্সাইড পূর্ণ যেটা রক্ত সেখানে 45 আছে। তো এই দুটো স্থান থেকে সে কোথায় যাবে, প্রথমে প্রথমে যাবে অক্সিজেনযুক্ত যে রক্ত আছে সেখানে যাবে, যেখানে 40 মিলিমিটার এসজি প্রেশার, সেখানে যাবে। সেই অক্সিজেনযুক্ত রক্তের সাহায্যে সে কার্বন ডাইঅক্সাইডটা যাবে এবং সেখানে বায়ুথলিতে পৌঁছাবে। বায়ুথলি থেকে সেটা বায়ুমণ্ডলীয় বায়ু দিয়ে বাইরে বেরিয়ে যাবে, যেখানে বায়ুমণ্ডলীয় বায়ু কম আছে। তাহলে এটা উল্টো পথে যাবে, এটা এই পথে যাবে, আর অক্সিজেনটা এই পথে যাবে। তো এখানে একটা জাস্ট চার্ট দেওয়া আছে, তো এখান থেকে একটা আইডিয়া করা যাচ্ছে যে কোন গ্যাসটা কোন দিকে পরিবহন হচ্ছে। তো নেক্সট যেটা আছে সেটা হলো একটা চার্ট, একটা ছবি আছে, সেই ছবির মাধ্যমে দেওয়া আছে যে কোথায় কীভাবে যাচ্ছে। এই ছবিটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তো কোথায় কী আছে সেটা দেওয়া আছে, একবার দেখা যাক। যে যেটা দেখেছিলাম ওটাই, যে প্রশ্বাস বায়ু কি অক্সিজেন নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, কোথায় নিচ্ছে, তার মানে বায়ুথলি থেকে বায়ু যাবে, এটা হচ্ছে বায়ুথলি বা অ্যালভিওলাই। একটাকে বলা হয় অ্যালভিওলাস, যেটা এনসিআরটিতে আছে লেখা দেখবে। তো বায়ুথলির বায়ুগুলো এখানে প্রবেশ করলো অ্যালভিওলাতে, এটা একটা অ্যালভিওলারের গঠন দেওয়া আছে পুরোটা। তো এখানে অক্সিজেনের পার্সেন্টেজ কত, 104 মিলিমিটার এসজি। বাইরে কিলো কত, 159। এখানে ইয়ারে কত ছিল, 159, সে 159 থেকে 104, তাহলে এখানে এলো। এবার এখান থেকে অক্সিজেনটা কোথায় গেল, এই যে ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় শিরা কি অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, তো অক্সিজেনটা এবার এখানে গেল, অক্সিজেনযুক্ত ফুসফুসীয় শিরাতে গেল। ফুসফুসীয় শিরার মাধ্যমে সেটা সিস্টেমেটিক ধমনীতে গেল, সিস্টেমেটিক ধমনী। অক্সিজেনযুক্ত যে রক্ত আছে সেখানে গেল, সেখানে কত, 95 মিলিমিটার এসজি, ওখানে 104 ছিল, এখানে 95, তাই এখান দিয়ে আসছে। তারপর এটা কি হলো, দেহকলাতে চলে গেল। দেহকলাতে কি আছে, অক্সিজেন কত, 40, দেহকলাতে কত ছিল, এই যে দেহকলাতে যাবে সেখানে কার্বন ডাইঅক্সাইড বেশি আছে, তো দেহকলাতে এই 95 মিলিমিটার এসজি। আর আগে আমরা দেখেছিলাম দেহকলাতে কত ছিল, অক্সিজেন 40, তাহলে এখানে অক্সিজেনটা চলে এলো কম প্রেসারে। আর কার্বন ডাইঅক্সাইডটা ছিল কি এখানে, কার্বন ডাইঅক্সাইডটা কি ছিল 45, তো কার্বন ডাইঅক্সাইডটা এখানে দেওয়া আছে 45। তো এর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা এবার সিস্টেমেটিক শিরা, যেখানে যেখানে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ শিরা বা অক্সিজেন যেখানে কম আছে সেখানে গেল। তো তার মাধ্যমে পরিবাহিত হয়ে চলে গেল তারপর ফুসফুসীয় ধমনী, যেখানে দূষিত রক্ত পরিবাহিত হয় বা কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত বা কম অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয়, সেখানে গেল। সেখানে যাওয়ার পরে এখানে কার্বন ডাইঅক্সাইডের কত আছে, 40 আছে, তো এখানে চলে এলো। এখানে চলে আসার পর নিঃশ্বাস বায়ুর মাধ্যমে বাইরে বেরিয়ে গেল। কম অক্সিজেনযুক্ত রক্ত বলতে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্তকে কম অক্সিজেনযুক্ত রক্ত, অক্সিজেন কম আছে মানে কি কার্বন ডাইঅক্সাইড বেশি আছে, তো সেটাই। তো আগের যে চারটা দেওয়া আছে সেই একই পথে এখানেও পরিবাহিত হলো, যে অক্সিজেনটা গেল প্রথমে বায়ুথলি থেকে ফুসফুসের শিরা বা অক্সিজেনযুক্ত রক্তে, সেখান থেকে সিস্টেমেটিক ধমনী, সিস্টেমেটিক ধমনী সেখান থেকে কোষ বা কলাতে বা দেহকলাতে, কারণ এখানে 159, 104, এখানে 95, আর এখানে 40, 45। তারপর কার্বন ডাইঅক্সাইডটা এখানে 45 আছে, তাই কোষ থেকে সেটা বেশ সিস্টেমেটিক শিরা বা অক্সিজেন হ্রাসপ্রাপ্ত রক্তের মাধ্যমে গেল। তো ফুসফুসীয় ধমনী দিয়ে, ফুসফুসীয় ধমনী থেকে সেখান থেকে বায়ুথলিতে। তো একটা পার্ট, একটা চার্ট দেওয়া হলো পুরোটা।
এটা 104 অক্সিজেন, তারপর এখানে সিস্টেমেটিক ধমনী 95, তারপর এখানে কত 40, তারপর এখান থেকে কার্বন ডাইঅক্সাইড 45 আছে, 45 থেকে এখান দিয়ে গেল, এবার এখানে 40 আছে, তাই এখান থেকে ফুসফুসীয় ধমনী দিয়ে আবার অ্যালভিওলাই দিয়ে বাইরে চলে যাবে। তো এই পথটা জাস্ট প্রেশারের পার্থক্যের উপর ভিত্তি করে এটা পরিবহন হচ্ছে। কোথায় কতটা প্রেশার আছে সেটা যদি জানা থাকে তাহলে অটোমেটিক নিজেই বোঝা যাবে যে কোন দিকে যে সে যাবে। তো এটা তো ছবি ছিল, এবার চলে আসি পড়াতে, সেখানে আরও ডিটেলসে ভালো করে বোঝা যাবে বিষয়টা। বায়ুথলি ও দেহ কলাকোষে রক্তের শ্বাসে শ্বসন বায়ুর গ্যাসীয় বিনিময় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন দেখানো হয়েছে। এই চিত্রতে কি দেখানো হয়েছে সেটা বলা হলো। এবার শুরু করা যায় এটা। তো এইভাবে কলাকোষ থেকে রক্তে এবং রক্ত থেকে বায়ুথলিতে কার্বন ডাইঅক্সাইড নতিমাত্রাটি বিপরীতমুখী হয়। তো প্রথমেই দেখলাম যে কার্বন ডাইঅক্সাইডের পথটা উল্টো দিকে, যে অক্সিজেন যেদিকে আসছে, যে অক্সিজেন কোথা থেকে আসছে, বায়ুথলি থেকে রক্তে আসছে, রক্ত থেকে কলাকোষে, কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা উল্টো দিকে, প্রথমে কলাকোষ থেকে রক্তে, রক্ত থেকে বায়ুথলিতে। কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা অক্সিজেনের দ্রাব্যতার তুলনায় 20 থেকে 25 গুণ বেশি হওয়ায় পার্শ্বচাপের প্রতি একক পার্থক্যে ব্যাপন পর্দার মধ্য দিয়ে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ব্যাপিত হতে পারে তা অক্সিজেনের তুলনায় অনেকটাই বেশি। যে চাপের পার্থক্য আমরা দেখলাম যে অক্সিজেনের ক্ষেত্রে অনেকটাই বেশি ছিল, 159 থেকে 104, প্রায় 55 মিলিমিটার এসজি চাপের পার্থক্য। 104 থেকে 95, প্রায় 9 মিলিমিটার এসজি চাপের পার্থক্য। তবে 5 মিলিমিটার এসজি চাপের পার্থক্য, অনেকটাই পার্থক্য। কিন্তু কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে চাপের পার্থক্য কত ছিল? মাত্র 45 থেকে 40, 5 মিলিমিটার এসজি সব জায়গাতেই। কিন্তু তবুও কার্বন ডাইঅক্সাইডই বেশি পরিবাহিত হয়, কারণ কি দ্রাব্যতাটা কার্বন ডাইঅক্সাইডের 20 থেকে 25 গুণ বেশি। তাই একই চাপে পার্থক্যে কার্বন ডাইঅক্সাইডের যে প্রবাহটা সেটা বেশি হয়, কারণ এর দ্রাব্যতাটা বেশি, মানে একই চাপের প্রবাহে এটা বেশি কার্বন ডাইঅক্সাইড মিশে আছে, 20 থেকে 25 গুণ বেশি কার্বন ডাইঅক্সাইড মিশে আছে, তাই এটি বেশি পরিমাণে বেরিয়ে যায় বা ব্যবহৃত হয়। ব্যাপন পর্দাটি প্রধানত 3টি স্তর দ্বারা গঠিত। এগুলি হলো বায়ুথলির পাতলা আয়সাকার আবরণী কলা, আয়সাকার বলতে স্কোয়ামাস এপিথেলিয়াম যেটাকে বলে সেটা। এটা আগেই বলেছিলাম যে বায়ুথলিতে 3টে পার্ট থাকে, তো এটা এখানেই বলা হয়েছে যে বায়ুথলি যেটা আছে সেটা সবচেয়ে বাইরের দিকে যেটা আছে, এই যে আবরণটা, এটা 3টে পর্দা নিয়ে গঠিত। এই যে ব্যাপনটা হচ্ছে যে রক্ত থেকে অ্যালভেওলাই এর সঙ্গে, যে রক্ত নালীর সঙ্গে অ্যালভেওলাই যে গ্যাসীয় আদান প্রদানটা হচ্ছে এখানে, তো এই যে গ্যাসীয় আদান প্রদানটা সেটা 3টে আবরণের মাধ্যমে হয়ে থাকে। সবচেয়ে হলো বায়ুথলির পাতলা আয়সাকার আবরণী কলা, এই যে বায়ুথলির যে একটা স্তর বিশিষ্ট দেখা যাচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম এটা। বায়ুথলির রক্তজালকের এন্ডোথেলিয়াম, এই যে এই পার্টটা, এটা হচ্ছে রক্তজালকের এন্ডোথেলিয়াম এবং 2 স্তরের মধ্যবর্তী ভিত্তিবস্তু বা বেসমেন্ট মেমব্রেন। এই যে মধ্যবর্তী ভিত্তিবস্তু এটা বা বেসমেন্ট মেমব্রেন, এই যে দেওয়া আছে এখানে ভিত্তিবস্তু, এই ভিত্তিবস্তু। তাহলে এই যে এই তিনটে অংশের মাধ্যমে যাচ্ছে। একটা হচ্ছে বায়ুথলির পাতলা আয়সাকার আবরণী কলা যেটা এটা, একটা হলো বায়ুথলির রক্তজলকের এন্ডোথেলিয়াম যেটা এটা, আর মধ্যবর্তী ভিত্তিবস্তু বা বেসমেন্ট মেমব্রেন। এই 3টে স্তর নিয়ে গঠিত যেখানে ব্যাপনটা হয়ে থাকে। তবে এর সর্বাধিক পুরুত্ব 1 মিলিমিটারেরও অনেকটা কম হয়। এই 3টে পর্দা মিলেও এর যে পুরুত্ব সেটা 1 মিলিমিটারের কম, মানে অনেকটাই পাতলা। তাই আমাদের দেহের সব প্রভাবকগুলোই বায়ুথলি থেকে কলাকোষে এবং কলাকোষ থেকে বায়ুথলিতে যথাক্রমে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড ব্যাপনের অনুকূল। যেহেতু অত্যন্ত পাতলা, মাত্র 1 মিলিমিটার, তাই এর মধ্য দিয়ে সহজেই কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ব্যাপন হয়ে থাকে, সেটা কলাকোষের সাথে বায়ুথলির হোক বা কলাকোষে রক্ত জালকের সাথে হোক, সব রক্তনালীর সঙ্গে হোক, সব ক্ষেত্রেই হয়ে থাকে। তো এখানে 3টে পর্দা দেওয়া আছে, তার সঙ্গে এখানে বায়ুথলির গহ্বর দেওয়া আছে বা অ্যালভিওলার যে গহ্বর সেটা, এটা একস্তরীয় প্রাচীর, যে সবচেয়ে যে বায়ুথলির প্রাচীর পাতলা আয়সাকার আবরণ দিয়ে বা স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে গঠিত। তো ভিত্তিবস্তু, আর এখানে যে রক্তবাহ আছে সে রক্তবাহর মধ্যে এখানে লোহিত রক্তকণিকা দেওয়া আছে, রক্তজালিকা। তো বায়ুথলির সাথে যে ফুসফুসে যে রক্ত জালকার যে বিন্যাস সেটা এখানে দেওয়া আছে, যে কিভাবে রক্ত যে নালী আছে তার সঙ্গে বায়ুথলির যে ইটা হয়, এক্সচেঞ্জটা হয় গ্যাসের, সেটা কিভাবে হয়
সেটাই এখানে দেওয়া আছে। এবং যেহেতু এটা অত্যন্ত পাতলা 1 মিলিমিটারেরও কম, তাই অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড খুব সহজেই ব্যাপিত হতে পারে, খুব সহজেই। তাহলে এটা বোঝা গেল যে তিনটে মাত্র এই যে ব্যাপনটা হয়ে থাকে, যে কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে হয়, 20 থেকে 25 গুণ বেশি দ্রাব্য তাই বলে। আর এখানে তিনটে পর্দা নিয়ে গঠিত। একটা হচ্ছে অ্যালভিওলার একই স্তর বিশিষ্ট আয়সাকার আবরণী কলা বা স্কোমাস এপিথেলিয়াম, একটা হচ্ছে রক্তবাহের এন্ডোথেলিয়াম, আর মধ্যবর্তী বেসমেন্ট 1 মিলিমিটারও কম, তাই সহজেই যে কোনো জায়গাতে কলাকোষ এবং রক্তবাহ বা অ্যালভিওলাইয়ের মধ্যে আদান প্রদান হয়ে থাকে বা অনুকূল। এবার হচ্ছে গ্যাসীয় বস্তুর পরিবহন, ট্রান্সপোর্ট অফ গ্যাসেস। রক্ত মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিবহন ঘটে। প্রায় 97% অক্সিজেন রক্তে আরবিসি দ্বারা পরিবাহিত হয়। অবশিষ্ট 3% অক্সিজেন রক্তরসে দ্রবীভূত অবস্থায় পরিবাহিত হয়। তাহলে রক্তের দ্বারা অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের পরিবহন হচ্ছে, যে অ্যালভিওলাই থেকে তো দেখলাম যে পাতলা পর্দার মাধ্যমে রক্তে চলে এলো, এবার রক্ত দিয়ে সেটা সারা দেহে বাহিত হবে। তো রক্তের মাধ্যমে আবার দুই রকমভাবে হয়। রক্তের মধ্যে কি আছে, আরবিসিও আছে, প্লাজমাও আছে। তো অক্সিজেন যেটা আছে সেটা আরবিসির মাধ্যমে হয়ে থাকে 97%। যে ছবিতে যে আর আরবিসি দেখলাম এখানে, এই যে আরবিসি আছে এখানে, সেই আরবিসির মাধ্যমে হয়ে থাকে 97%। আর যে রক্ত প্লাজমা আছে তার মধ্যে হয়ে থাকে 3%। কি এটা, অক্সিজেন। অক্সিজেন হয়ে থাকে এইভাবে। আর 20 থেকে 25% কাছাকাছি কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় আরবিসি দ্বারা। 70% পরিবাহিত হয় বাইকার্বনেট রূপে। প্রায় 7% কার্বন ডাইঅক্সাইড রক্তরসের দ্রবীভূত অবস্থায় পরিবাহিত হয়। কার্বন ডাইঅক্সাইডও রক্তের মাধ্যমে পরিবাহিত হচ্ছে। তার মধ্যে কি 20 থেকে 25% হচ্ছে আরবিসি বা রেড ব্লাড কর্পাসল বা লোহিত রক্তকণিকার মাধ্যমে, 7% হচ্ছে প্লাজমার মাধ্যমে, আর বাকি যে 70% আছে সেটা হলো বাইকার্বনেটের দ্বারা, যেটা পরে দেওয়া আছে। তো তাহলে কোনটা কিভাবে কতটা পরিবহন হচ্ছে সেটা দেওয়া আছে, সেই পরিমাণটা দেওয়া আছে। যে অক্সিজেন দুটোই রক্তের মাধ্যমে পরিবাহিত হচ্ছে, কিন্তু তার মধ্যে অক্সিজেন আরবিসির মাধ্যমে 97%, আর রক্ত রসের মাধ্যমে 3%, আর কার্বন ডাইঅক্সাইড আরবিসির মাধ্যমে 20 থেকে 25, রক্ত প্লাজমার মাধ্যমে 7, আর বাইকার্বনেট রূপে শুধুমাত্র পরিবাহিত হয় কার্বন ডাইঅক্সাইড, এবং সেটা অনেকটাই বেশি, প্রায় 70%। তো কোনটা কত পার্সেন্ট সেটা মনে রাখতে হবে। এবার আছে অক্সিজেন পরিবহন বা ট্রান্সপোর্ট অফ অক্সিজেন। হিমোগ্লোবিন হলো লোহিত রক্ত কণিকাস্থিত লৌহ গঠিত লাল বর্ণের রঞ্জক পদার্থ। অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন গঠন করে এবং এই বিক্রিয়াটি উভমুখী হয়। হিমোগ্লোবিন কি, যে লোহিত রক্তকণিকা মধ্যে অবস্থিত লৌহ গঠিত লাল বর্ণের রঞ্জক পদার্থ। যে লোহিত রক্তকণিকা বা আরবিসি আছে তার মধ্যে একটা লাল বর্ণের রঞ্জক পদার্থ আছে, যেটার উপস্থিতির কারণে রক্ত লাল হয়। সেই রঞ্জক যে পদার্থ আছে লোহা দ্বারা গঠিত বা আয়রন থাকে যার মধ্যে, সেটা হচ্ছে হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিন হচ্ছে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকার মধ্যে তাহলে কি রঞ্জক পদার্থ থাকে একটা, যেটা আয়রন দিয়ে গঠিত, সেটাই হলো হিমোগ্লোবিন। এবং এই হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে রক্ত লাল হয়। যেমন কম্বোজ শ্রেণীর প্রাণী আছে তাদের ক্ষেত্রে হিমোগ্লোবিন থাকে না, যেমন চিংড়ি, তার ক্ষেত্রে আলাদা থাকে হিমোসায়ানিন, তার জন্য সেটা সবুজ হয়। অনেকের ক্ষেত্রে থাকে না, তার জন্য বর্ণহীন হয়। মানুষের ক্ষেত্রে থাকে হিমোগ্লোবিন, তাই রক্ত লাল হয়। আর যেমন অক্সিজেন কি করে, যে রক্তের মাধ্যমে হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়, 97% অক্সিজেন তো এইভাবেই পরিবহন করে, তো অক্সি হিমোগ্লোবিন গঠন করে। এবং অক্সি হিমোগ্লোবিন গঠন করে এবং এটা উভমুখী, যে যুক্ত হবে আবার সেটা ভেঙে গিয়ে আবার অক্সিজেনটা ফিরেও পাবে। আর যুক্ত উভমুখী না হলে তো পরিবহন হবে না, তাহলে তো লেগেই থেকে যাবে। মানে যুক্ত হয়ে পরিবহন হলো, পরিবহনের কাজ সম্পন্ন হলে আবার সেটাকে ছেড়ে দিল। প্রতি অণু হিমোগ্লোবিন সর্বাধিক 4 অণু অক্সিজেন পরিবহন করতে পারে। এক অণু হিমোগ্লোবিন 4টে অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে, 4 অণু অক্সিজেনের সঙ্গে যুক্ত হতে পারে বা পরিবহন করতে পারে। হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের সংযুক্তি প্রাথমিকভাবে অক্সিজেনের আংশিক চাপের সাথে সম্পর্কিত। এছাড়া অন্য অন্য যেসব প্রভাবগুলো হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের সংযুক্তিকে প্রভাবিত করে সেগুলো হলো কার্বন ডাইঅক্সাইডের পার্শ্বচাপ, H+ আয়নের ঘনত্ব এবং দেহের তাপমাত্রা।
এই যে একটা হিমোগ্লোবিনের সঙ্গে চার অণু অক্সিজেন যুক্ত হতে পারে, এবং যে অক্সিজেনটা কতটা যুক্ত হবে বা কী পরিমাণে যুক্ত হবে সেটা নির্ভর করে, মেনলি যেটা নির্ভর করে সেটা হলো অক্সিজেনের পার্শ্বচাপের ওপর, যে অক্সিজেনের ঘনত্বটা কতটা আছে, রক্তে কতটা বেশি অক্সিজেন আছে তার উপর ভিত্তি করে যে কতটা পরিমাণে সে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হবে। এটা হলো মেন ফ্যাক্টর যেটা নির্ভর করে যে অক্সিজেনের পার্শ্বচাপ কত বা অক্সিজেনের ঘনত্ব কত। কিন্তু তার সাথে সাথে আরও কিছু ফ্যাক্টর আছে যেগুলো প্রভাব করে, যেমন কার্বন ডাইঅক্সাইডের পার্শ্বচাপ কত, এখানে H+ আয়নের ঘনত্ব কত, মানে অ্যাসিডিক না বেসিক, H+ আয়ন হলে অ্যাসিডিক হবে, আর দেহের তাপমাত্রা কত, এগুলো প্রভাবিত করে। কিন্তু মেনলি করে যেটা, সেটা হলো অক্সিজেনের পার্শ্বচাপ কত। যখন হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের শতকরা সম্পৃক্তিতে অক্সিজেনের আংশিক চাপের সাপেক্ষে স্থাপন করা হয়, তখন একটি সিগময়েড লেখচিত্র পাওয়া যায়। যে অক্সিজেনের পার্শ্বচাপের উপরই তো ভিত্তি করে হচ্ছে যে কতটা অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হবে। তো একদিকে যদি গ্রাফের প্রথমে এই যে হিমোগ্লোবিন হচ্ছে HB দিয়ে ডিনোট করা হয়, HbO2 গঠন করে, এবং একটা হিমোগ্লোবিনের সঙ্গে 4টে অক্সিজেন যুক্ত হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, এবং এই যে অক্সিজেনের পার্শ্বচাপের উপর ভিত্তি করা হয় যে অক্সিজেনের পার্শ্বচাপ যতটা হবে, যত বেশি অক্সিজেনের পার্শ্বচাপ হবে তত বেশি অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হবে। এবং তার মধ্যে যদি একটা কার্ভ করা হয় তো সেটা সরাসরি স্ট্রেট লাইন হয় না, একটা সিগময়েড বা এস আকৃতির কার্ভ হয়। এই যেখানে দেওয়া আছে এস আকৃতির একটা কার্ভ হয়। তো এই কার্ভটা কীভাবে হয় সেটাই অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কার্ভ, এবং একে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ বলে, যে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ বলে এই নামটা, সিগময়েড কার্ভ বা অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ। এবং এটি হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের সংযুক্তিতে কার্বন ডাইঅক্সাইডের পার্শ্বচাপ, হাইড্রোজেন আয়নের ঘনত্ব ইত্যাদি প্রভাবকের প্রভাব সম্পর্কিত অধ্যয়নে খুবই উপযোগী। আমরা আগেই দেখলাম যে অক্সিজেনের পার্শ্বচাপটা সেটা ভাইটাল ব্যাপার, তার সাথে সাথে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কতটা আছে, H+ এর ঘনত্ব কতটা আছে, টেম্পারেচার কতটা আছে সেটাও নির্ভর করে, সেটাও প্রভাবিত করে। তো সেগুলোর প্রভাবও জানা যায়। ফুসফুসীয় বায়ুথলিতে অক্সিজেনের উচ্চ আংশিক চাপ, কার্বন ডাইঅক্সাইডের নিম্ন আংশিক চাপ। যে অক্সিজেনের চাপটা বেশি হলে তো অবশ্য কার্বন ডাইঅক্সাইড কম হবে, সেখানে দেওয়াই ছিল যে বায়ুথলিতে কত ছিল, অক্সিজেন 104 মিলিমিটার এসজি আর কার্বন ডাইঅক্সাইড মাত্র 40 মিলিমিটার এসজি, তাহলে কি অনেকটাই পার্থক্য। এবং সেখানে অক্সিজেনের পার্শ্বচাপটা অনেকটাই বেশি ফুসফুসের বায়ুথলিতে, তাহলে এখানে অক্সিজেনের পার্শ্বচাপটা বেশি, তাহলে হিমোগ্লোবিন বেশি যুক্ত হবে ওখানে। H+ আয়নের অপেক্ষাকৃত কম ঘনত্ব এবং কম তাপমাত্রা, এই প্রভাবকগুলোই অক্সি হিমোগ্লোবিন তৈরির জন্য অনুকূল হয়। তো একটা ওখানে তো অক্সিজেনের পার্শ্বচাপ বেশি, তাই তো ওখানে অক্সি হিমোগ্লোবিন তৈরি হবে, কিন্তু তার সাথে সাথে ওখানে H+ আয়নের যে ঘনত্ব সেটাও কম। H+ আয়নের ঘনত্ব কম বলতে কি, সেটা কম অ্যাসিডিক এবং কম তাপমাত্রাও কম থাকে, এবং তার জন্য কি এই প্রভাবগুলো কি অক্সি হিমোগ্লোবিন তৈরি করতে পারে, মানে হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন এই প্রভাবে বেশি যুক্ত হবে। তাহলে প্রভাবগুলো কি, একটা হচ্ছে অক্সিজেনের পার্সিয়াল প্রেসার সবচেয়ে বেশি হবে, বাকি তিনটে জিনিস সব কম হবে। 4টে ফ্যাক্টর মনে রাখার যে টেকনিক সেটা বলছি, যে অক্সিজেন যুক্ত হচ্ছে আর তাই অক্সিজেনের যে পার্সিয়াল প্রেসার সেটা বেশি হতে হবে, আর বাকি যে তিনটে আছে প্রভাবিত সেগুলো প্রত্যেকটাই কম হতে হবে। কার্বন ডাইঅক্সাইডের পার্সিয়াল প্রেসার কম হতে হবে, H+ আয়নের উপস্থিতি কম হতে হবে, টেম্পারেচার কম হতে হবে, আর অক্সিজেনের যে ব্যাপারটা সেটা বেশি হতে হবে। এটা মনে রাখার টেকনিক, যে শুধুমাত্র অক্সিজেনেরটা বেশি হবে, বাকি যে তিনটে আছে সেগুলো কম হবে। তাহলে কি হিমোগ্লোবিন সহজে গড়বে, এবং কোথায়, সেটা ফুসফুসে। অপরদিকে কলাকোষে অক্সিজেনের নিম্ন আংশিক চাপ PO2, উচ্চ CO2, হাইড্রোজেন আয়নের অপেক্ষাকৃত বেশি ঘনত্ব এবং উচ্চ তাপমাত্রা থাকায় অক্সি হিমোগ্লোবিন থেকে অক্সিজেনের পৃথকীকরণের জন্য অনুকূল হয়। অক্সি হিমোগ্লোবিন তৈরি হলো, হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হলো অ্যালভিওলাই, এবং হিমোগ্লোবিন থেকে অক্সিজেন যে বিচ্ছেদ হবে বা আলাদা হয়ে যাবে বা ভেঙে যাবে, এটা হয় কোথায়, কলাকোষে বেশি হয়, ভালো হয়। কারণ কি, সেখানে অক্সিজেনের পার্শ্বচাপ কম, তাহলে অক্সিজেন যেহেতু কম,
তো সেখানে রাসায়নিক বিক্রিয়া ঘটে কি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তাহলে নিশ্চয়ই কার্বন ডাইঅক্সাইডের পার্সেল প্রেশার বেশি, আর কার্বন ডাইঅক্সাইডের পার্সেল প্রেশার বেশি হলে অক্সিজেনের কম হবে, তাই অক্সিজেনের পার্সেল প্রেশার সেখানে কম, আর বাকি যে তিনটে প্রভাবক সেটা বেশি, কারণ অক্সিজেনের বিপরীত ওই তিনটে। তাহলে কলা কোষে কি কার্বন ডাইঅক্সাইডের পার্সেল প্রেশার বেশি, টেম্পারেচার বেশি, H+ আয়নের উপস্থিতি বেশি, আর অক্সিজেনের পার্সেল প্রেশার কম। আর তার জন্য কি অক্সিজেনের পার্সেল প্রেশার কম হওয়ায় সেখানে যে হিমোগ্লোবিন আছে সেটা অক্সিজেন ত্যাগ করে দেয় বা ছেড়ে দেয়। HbO2 যেটা হয়েছিল সেটা ভেঙে রিভার্সিবল প্রক্রিয়ায় সেটা আবার হিমোগ্লোবিন আর অক্সিজেন থেকে যায়। অক্সিজেনটা এবার কোষে চলে যাবে, হিমোগ্লোবিনটা রক্তেই থেকে যাবে। এর থেকে এটি স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে ফুসফুসীয় তলে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয় এবং কলাকোষে এটি হিমোগ্লোবিন থেকে মুক্ত হয়ে যায়। তো এটা সিম্পল যে তাহলে কি অ্যালভিওলাই বা ফুসফুসে কি সেখানে অক্সিজেনের পার্সেল প্রেশার বেশি, বাকি তিনটে প্রভাবকের কম, H+ আয়নের ঘনত্ব কম, টেম্পারেচার কম, কার্বন ডাইঅক্সাইডের পার্সেল প্রেশার কম, তাই সেখানে কি অক্সিজেন বেশি পরিমাণে হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হচ্ছে। তারপর সারা দেহে পরিবহন হলো, কলাকোষে গেল, কলাকোষে কি রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলে সেখানে কার্বন ডাইঅক্সাইড অপচিতি বিপাকের ফলে উৎপন্ন হয়েছে, তো সেখানে কার্বন ডাইঅক্সাইডের পার্সেল প্রেশার বেশি, H+ আয়নের কনসেন্ট্রেশন বেশি, টেম্পারেচার বেশি, আর অক্সিজেনের পার্সেল প্রেশার কম। আর অক্সিজেনের পার্সেল প্রেশার কম হওয়ার জন্য কলাকোষে কী হবে, হিমোগ্লোবিন থেকে অক্সিজেনটা আলাদা হয়ে যাবে, উভয়মুখী বিক্রিয়ায় হিমোগ্লোবিনটা রক্তে থেকে যাবে, অক্সিজেনটা কলাকোষে পৌঁছে যাবে। তাহলে হিমোগ্লোবিন গঠন হচ্ছে কোথায়, অ্যালভিওলাইতে বা ফুসফুসে, ভেঙে যাচ্ছে কোথায়, কলাকোষে, ওটাই লেখা আছে। স্বাভাবিক শারীরবৃত্ত অবস্থায় প্রতি 100 মিলিলিটার অধিক অক্সিজেনযুক্ত রক্ত প্রায় 5 মিলিলিটার অক্সিজেন কলাকোষে পরিবাহিত করে। যেখানে একটা জাস্ট মিজার দেওয়া আছে যে 100 মিলিলিটার রক্ত আছে যেখানে অক্সিজেনের ইটা বেশি, পার্সেল প্রেশারটা বেশি, যেমন অ্যালভিওলাই থেকে রক্তটা সরাসরি অ্যালভিওলাই থেকে রক্ত গেল রক্তনালিকাতে, সেখানে যে রক্তটা আসছে সেখানে তো রক্ত অক্সিজেনের পরিমাণটা বেশি, তো সেই রক্ত যদি 100 ml নেওয়া হয় তো সেখান থেকে 5 ml অক্সিজেন পাওয়া যাবে, যেটা কলাকোষে যাবে। 100 ml রক্তের মধ্যে তো অনেক কিছু আছে, শুধু অক্সিজেন নেই, অনেক কিছু আছে, আরবিসি আছে, প্লাজমা আছে, ডাব্লিউবিসি আছে, প্লেটলেটস আছে, তার সঙ্গে হিমোগ্লোবিন অক্সিজেনকে নিয়ে যাচ্ছে, তো তার মধ্যে 100 ml রক্তের মধ্যে 5 ml অক্সিজেন পাওয়া যাবে। তো এইটুকুই বিষয় ছিল এখানে। এবার এই যে কার্ভটা, সেই কার্ভটা একটু আলাদা করে বলতে হবে, সেটা বলছি। তাহলে এখানে কিছুই নেই, যে হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেনের পরিমাণটা কত, 97% হিমোগ্লোবিনের মাধ্যমে পরিবাহিত হচ্ছে। তো সেটা কীভাবে পরিবাহিত হচ্ছে এটাই লেখা আছে, যে হিমোগ্লোবিনের মধ্যে হিমোগ্লোবিনের মধ্যে লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে, যেটা লাল রঙের একটা রঞ্জক পদার্থ, লোহা দিয়ে তৈরি। সেই হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে, এবং সেটা কি এক অণু হিমোগ্লোবিন 4 অণু অক্সিজেন পরিবহন করতে পারে। এবং এটা কি যে হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয় কার উপর ভিত্তি করে, অক্সিজেনের পার্সেল প্রেশার কতটা বেশি আছে তার উপর ভিত্তি করে, আর বাকি তিনটে জিনিসও প্রভাব বিস্তার করে, যে কার্বন ডাইঅক্সাইড কতটা আছে, টেম্পারেচার কতটা, H+ আয়নের কনসেন্ট্রেশন কতটা, সেটাও নির্ভর করে। তো অ্যালভিওলাইতে কী হয়, আমরা আগেই দেখেছি যে অ্যালভিওলাইতে কী থাকে, যে অক্সিজেনের পার্সেল প্রেশার অনেকটাই বেশি, 104 মিলিমিটার এসজি, কার্বন ডাইঅক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডের অনেকটাই কম, মাত্র 40 মিলিমিটার এসজি। আর তাছাড়া অক্সিজেনের বেশি আর বাকি তিনটে কম, H+ আয়নের কনসেন্ট্রেশন কম, টেম্পারেচার কম, তাই ওখানে অক্সিজেন বেশি পরিমাণে হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে সেটা রক্তে এলো। সিম্পল ডিভিশন প্রক্রিয়ার মাধ্যমে ওই তিনটে যে পর্দা ছিল, এন্ডোথেলিয়াম, তারপর বেসমেন্ট আর স্কোমাস, সেই তিনটে পর্দা দিয়ে রক্তনালীতে এলো, রক্ত মাধ্যমে বাহিত হলো, সারা দেহে ছড়িয়ে পড়লো, সারা দেহে ছড়িয়ে পড়ে কোষে যাবে, সে কোষে কী আছে, কার্বন ডাইঅক্সাইডের অপচিতি বিপাকের ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, তাই কার্বন ডাইঅক্সাইডের সেখানে পার্সেল প্রেশার বেশি, অক্সিজেনের পার্সেল প্রেশার কম, ওখানে H+ আয়নের কনসেন্ট্রেশন বেশি, টেম্পারেচার বেশি, তাই ওখানে কি যে হিমোগ্লোবিন যে অক্সিজেনটা নিয়ে এসেছিলো সেটা ওখানে ছেড়ে দেবে, ভেঙে যাবে রিভার্সিবল বিক্রিয়ার মাধ্যমে, হিমোগ্লোবিনটা রক্তে থেকে যাবে, অক্সিজেনটা কোষে পৌঁছে যাবে, আর কার্বন ডাইঅক্সাইডটা কি এই চাপের প্রভাবে আবার রক্তে চলে আসবে। তো এইভাবে হিমোগ্লোবিনটা তৈরি হচ্ছে কোথায়, বায়ুথলিতে, অ্যালভিওলাই, আর ভেঙে যাচ্ছে কোথায়, কলাকোষে। এইভাবে কি অক্সিজেনটা পরিবহন হচ্ছে, যে অ্যালভিওলাইতে সেটা যুক্ত হলো, রক্তের মাধ্যমে বাহিত হয়ে কোষে গিয়ে সেটা ভেঙে কোষে পৌঁছে গেল, এইভাবে অক্সিজেনটা পৌঁছে যাচ্ছে সারা দেহে। তো এইভাবেই অক্সিজেনটা কীভাবে পরিবহন হচ্ছে সেটাই বলা আছে। এবং কতটা অক্সিজেন পরিবহন হচ্ছে, যে 100 ml রক্তে 5 ml অক্সিজেন থাকে। রক্তের মধ্যে তো শুধু অক্সিজেন থাকছে না, অনেক কিছু থাকছে, তো তার মধ্যে 100 ml রক্ত নেওয়া হলে 5 ml অক্সিজেন থাকছে। তো এই সিম্পল ব্যাপারটা এখানেই লেখা আছে।
আর এখানে মনে রাখা এই 4টে ফ্যাক্টর আছে, সেটা গুলিয়ে যায় যে কোনটা বেশি কোনটা কম। তো একটা জিনিস যে অক্সিজেন যেটা আছে সেটা বেশি হলে বাকি 3টে কম হবে, আর সেটা কম হলে বাকি 3টে বেশি হবে। উল্টো, অক্সিজেনের সঙ্গে উল্টো। এবং বিষয়টা হচ্ছে কি, অ্যালভোলাই তো আমরা জানি যে অ্যালভোলাই অক্সিজেন পূর্ণ, অক্সিজেন বেশি থাকে পার্সেল প্রেশার, তাহলে অ্যালভোলাই অক্সিজেন বেশি, বাকি 3টে কম। কোষে কি থাকে, কার্বন ডাইঅক্সাইড বেশি আর অক্সিজেন কম, তাহলে অক্সিজেন কম হলে বাকি 3টে বেশি। প্রবলেম সলভড। এবার এখানে যে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ আছে সেটা এস আকৃতির আছে। এখানে বলা আছে যে হয়তো 20 মিলিমিটার এসজি যখন অক্সিজেনের প্রেশার, তখন সেখানে টাচ করছে কত, 30, মোটামুটি 30-এ টাচ করছে, অক্সিজেন যুক্ত হচ্ছে প্রায় 30%। যখন 40 মিলিমিটার প্রেশার, তখন প্রায় যুক্ত হচ্ছে, এখানে লেখা আছে প্রায়, এখানে কত হবে 75%। যখন 60 মিলিমিটার এসজি প্রেশার, 60 মিলিমিটার এসজি প্রেশার, তখন যুক্ত হচ্ছে কত 90%। আর যখন 100 মিলিমিটার এসজি প্রেশার অক্সিজেনের, তখন যুক্ত হচ্ছে কত 100%। তাহলে এটা সমানুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে না। অক্সিজেনের পার্সেল প্রেশার বৃদ্ধি পেলে অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে যে যুক্ত হওয়ার প্রবণতা সেটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু একটা সমানুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে না। সেই কার্ভটা করার ফলে একটা এস আকৃতির কার্ভ পেয়েছে। এবং এই যে এখানে একটা বিষয় আছে রাইট শিফট লেফট শিফট, যে ডান দিকে শিফট বাম দিকে শিফট। তো যখন ডান দিকে শিফট, একটা জিনিস মনে রাখবে যে কলা কোষে ডান দিকে শিফট হয়। বলতে হতে পারে একটা কোশ্চেন যে অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভের রাইট শিফট ঘটলে মানে কি কি শর্ত সেটা। তো রাইট শিফট ঘটে কোথায়, কলা কোষে। আর কলা কোষে কী হয়, কার্বন ডাইঅক্সাইডের পার্সেল প্রেশার বেশি থাকে, বাকি 3টে এই অক্সিজেনের কম থাকে, অক্সিজেনের পার্সেল প্রেশার কম, কার্বন ডাইঅক্সাইডের বেশি, H+ আয়নের কনসেন্ট্রেশন বেশি, টেম্পারেচার বেশি। এই যে রাইট শিফট, এটা রাইট শিফট, এই রাইট শিফটটা কোথায় হয়, সেলে হয়। আর লেফট শিফট, লেফট অ্যালভিওলাই, অ্যালভিওলাই থেকে লেফট, তাহলে লেফট শিফট হচ্ছে কোথায়, অ্যালভিওলাই হয়। এইটুকু মনে রাখলে হবে যে রাইট শিফট হয় সেলে বা কলাকোষে, আর লেফট শিফট হয় অ্যালভিওলাইতে, লেফট অ্যালভিওলাই আর রাইট কলাকোষ। এখান থেকে কোশ্চেন, এগুলো কোশ্চেন করলে অবশ্যই বোঝা যাবে, খুব একটা টাফ না। তো ঠিক আছে, এত দূরই হলো অক্সিজেনের পরিবহন। ভিডিও হয়তো লম্বা হয়ে যাচ্ছে, তো পরবর্তীতে বাকি যে অংশটা পড়ে আছে, কার্বন ডাইঅক্সাইড পরিবহন, শ্বসন নিয়ন্ত্রণ এবং রোগসমূহ বা গোলযোগ, সেগুলো পড়িয়ে দেবো। তো তোমরা ভিডিওটিকে দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সবচেয়ে আগে যে কথাটা সেটা হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা কোনো প্রবলেম থাকলে সেটা অবশ্যই বলবে। আর তোমরা আস্তে আস্তে সমস্ত চ্যাপ্টার দেওয়া হবে, তো তোমরা চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। তোমরা সবাই লেগে থাকো এবং ভালো করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তো ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো।